সারা দেশে নমিনেশন দাখিল উৎসব শেষ সময় বিকেল ৫টা। ঢাকায় তারেক রহমানের পক্ষে জমা দিলেন বিএনপি নেতারা। সুষ্ঠু নির্বাচনে ভূমিকা রাখতে বিজেপিকে নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার, বললেন ঠেকাতে হবে সীমান্ত দিয়ে অপরাধীদের পালিয়ে যাওয়া। শীতে কাঁপছে উত্তরাঞ্চল, চরম দুর্ভোগে গ্রামীণ জনপদের খেটে খাওয়া মানুষ, বাড়ছে ঠান্ডাজনিত রোগী। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। উৎসবমুখর পরিবেশে ঢাকার বিভাগীয় কার্যালয়ে চলছে আসন্ন জাতীয় নির্বাচনের প্রার্থীদের মনোনয়ন ফর্ম জমা কার্যক্রম। ঢাকা ১৭ আসনের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়ন জমা দেওয়া হয়েছে। সকালে তারেক রহমানের চিফ নির্বাচনী কোঅর্ডিনেটর ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরীর কাছে মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় সাংবাদিকদের আব্দুস সালাম তারেক রহমানকে নির্বাচিত করতে জনগণের ভোট ও দোয়া কামনা করেন। বলেন, দলমত নির্বিশেষে সকলের ভোটে নির্বাচিত হয়ে আগামী দিনের প্রধানমন্ত্রী হয়ে দেশে যে সংকট চলছে তা থেকে দেশের উত্তরণ ঘটাতে পারবেন তারেক রহমান। এছাড়াও ঢাকা ১৬ আসনের বিএনপির প্রার্থী আমিনুল হক, ঢাকা ১৮ আসনের এস.এম. জাহাঙ্গীর হোসেন জমা দিয়েছেন মনোনয়নপত্র। এদিকে ঢাকা ১৪ আসনের জামাত ইসলামের প্রার্থী ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমান মনোনয়নপত্র দাখিল করেছেন। বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন ফর্ম জমা দেওয়া যাবে। ওনার পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দিতে, মনোনয়নপত্র আমরা এইমাত্র জমা দিলাম এবং আগামী নির্বাচনে আমরা বিশ্বাস করি যে এই নির্বাচনী এলাকা থেকে বিপুল ভোটে, জনগণের ভোটে তিনি দল মত নির্বিশেষে সকলের ভোটে তিনি নির্বাচিত হয়ে আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী, সরকার প্রধান হিসাবে, প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করে দেশের আজকে যে ক্রাইসিস, দেশ যে একটা সংকটের মধ্যে পড়ে আছে, এই সংকট থেকে উত্তরণ ঘটানোতে উনি সচেষ্ট হবেন। দর্শক, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ। রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার সৈকত সাদিক। সরাসরি যাচ্ছি তার কাছে। সৈকত, মনোনয়ন ফর্ম কেনা ও জমাদানের সবশেষ তথ্য আমাদের জানাবেন। মিথিলা, আজকে আপনি জানেন যে আসন্ন যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সেটার আজকে নমিনেশন ফর্ম জমা দেওয়ার একেবারে শেষ দিন এবং বিকেল ৫টা পর্যন্ত এই কার্যক্রম চলবে। আমরা দেখতে পাচ্ছি ঢাকার বিভাগীয় কমিশনার কার্যালয়, যেখানে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে হিসেবে আছেন এই বিভাগীয় কমিশনার। এখানে ঢাকা ৪ আসন থেকে শুরু করে ঢাকা ২০ আসনের মোট ১৩টি আসনের যে নমিনেশন ফর্ম সেটা কিন্তু এখানে দেয়া চলছে, জমাদান কার্যক্রম চলছে এবং সকাল ৯টার পর থেকে কার্যক্রম শুরু হওয়ার পর উল্লেখযোগ্য বেশ কয়েকজন বিএনপির প্রার্থী, বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার পক্ষে নমিনেশন ফর্ম জমা দেওয়া হয়েছে এবং তার যে প্রধান নির্বাচনী সমন্বয়ক বা কোঅর্ডিনেটর আব্দুস সালাম, তিনি এসে জমা দিয়ে গেছেন। এর বাইরে বিএনপির বেশ কয়েকজন প্রার্থী এস.এম. জাহাঙ্গীর হোসেন ঢাকা ১৮, ঢাকা ৯ হাবিবুর রশিদ এবং ঢাকা ৬, ঢাকা ৪ সহ বেশ কিছু আসনের প্রার্থীরা জমা দিয়েছেন। জাতীয় পার্টির পক্ষ থেকেও একজন প্রার্থী সাইফুদ্দিন আল মিলন তিনি জমা দিয়েছেন এবং ঢাকা ১২-র যে সাইফুল হক তিনিও জমা দিয়েছেন জামাত ইসলামের পক্ষে। ঢাকা ১৪-র বিএনপি জামাতের যে পক্ষে যে রয়েছেন ব্যারিস্টার আরমান, তিনিও জমা দিয়েছেন। সব মিলে এই কার্যক্রম কিন্তু বিকেল ৫টা পর্যন্ত চলবে এবং এখন পর্যন্ত আমরা যতটুকু শুনেছি ঢাকা ১১ থেকে এনসিপির যে আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি, বা ঢাকা ৮-এর যে আসনের প্রার্থী হবেন নাসির উদ্দিন পাটোয়ারি সহ অন্য যারা তারা প্রতিনিধি পাঠাবেন, সেই বিষয়টা আমরা শুনতে পেরেছি। এবং সবশেষে বিকেল ৫টার পর যখন এই নমিনেশনগুলো জমা দেওয়া হবে, এরপরেই কিন্তু আনুষ্ঠানিকভাবে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে যিনি আছেন শরফুদ্দিন আহমেদ চৌধুরী, তিনি কথা বলবেন। তবে মাঝখানে তিনি কথা বলেছেন, তিনি বলেছেন যে এখন পর্যন্ত প্রার্থীরা সুন্দরভাবে তাদের নমিনেশন ফর্ম জমা দিচ্ছেন, কোনো ধরনের আচরণবিধি লঙ্ঘন হচ্ছে না। তো সব মিলে মিথিলা, এখন পর্যন্ত বলা চলে যে এখানে উৎসবমুখর পরিবেশে কিন্তু এই প্রার্থীরা তাদের যে নমিনেশন ফর্ম সেটা জমা দিয়ে যাচ্ছেন। মিথিলা। সৈকত, আপনাকে ধন্যবাদ। সেগুনবাগিচা থেকে জানাচ্ছিলেন সৈকত সাদিক।
এদিকে দেশের শেষ দিনে বিভিন্ন জায়গায় মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। রিকশায় চড়ে ঠাকুরগাঁও 1 আসনে মনোনয়ন দাখিল করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রংপুরে দলীয় কার্যালয় থেকে রিকশায় চড়ে জেলার রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেন তিনি। এর আগে জেলা বিএনপি কার্যালয়ে এক আলোচনায় মির্জা ফখরুল বলেন, সকল ধর্মের মানুষকে নিয়ে বিএনপি দেশে শান্তি চায়, দুর্নীতিকে বাদ দিয়ে একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করতে চায় বলেও জানান বিএনপি মহাসচিব। সিলেটের 6টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রিটার্নিং অফিসারের কাছে এসব মনোনয়নপত্র জমা দেওয়া হয়। নরসিংদী 2 আসনে মনোনয়ন জমা দিয়েছেন জামাতে ইসলামের মনোনীত প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা আমজাদ হোসাইন। দুপুরে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেনের কার্যালয়ে তিনি মনোনয়ন জমা দেন। পার্বত্য রাঙ্গামাটি আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান এবং 10 দলীয় জোটের জামাত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোখতার আহমেদ ও স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। খুলনা 5 আসনে মনোনয়নপত্র জমা দিলেন জামাতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার। দর্শক, খুলনা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আছেন সহকর্মী আতিয়ার পারভেজ, সরাসরি যাচ্ছে সেখানে। আতিয়ার, খুলনা রিটার্নিং কার্যালয়ে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে কি অবস্থা? এখন কারা আছেন সেখানে? মিথিলা, খুলনার যে 6টি যে সংসদীয় আসন, সেখানে বিএনপি এবং 10 দলীয় যে ইসলামী ঐক্য জোট, এই জোটের অধিকাংশ প্রার্থী কিন্তু ইতিমধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন। যদি একটু বলি, খুলনা 1 আসনে বিএনপির আমির এজাজ খান, জামাত ইসলামের কৃষ্ণ নন্দী, খুলনা 2 আসনে বিএনপির নজরুল ইসলাম মঞ্জু এবং জামাত ইসলামের জাহাঙ্গীর হোসেন হেলাল, খুলনা 3-এ বিএনপির রকিবুল ইসলাম বকুল এবং সেখানে এনসিপির মনোনয়নপত্র জমা দিয়েছেন আরিফুল ইসলাম মিঠু, এবং খুলনা 4 থেকে ইতিমধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপির আইজুল বারী হেলাল এবং সেখানে জোটের প্রার্থী মাওলানা সাকাওয়াত হোসেন, এবং খুলনা 5 আসনে বিএনপির আলী আসগার লবি, জামাত ইসলামের মিয়া গোলাম পরোয়ার, খুলনা 6 আসনে বিএনপির মনিরুল ইসলাম বাপ্পি এবং জামাতের আবুল কালাম আজাদ। মনোনয়নপত্র জমা দেওয়ার পর আমরা লক্ষ্য করেছি সেটি হচ্ছে যে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার তিনি গণমাধ্যম কর্মীদের বলেছেন, অতীতে যারা খেলেছে নতুন করে তারা আর খেলতে পারবে না, উই নিড চেঞ্জ। তিনি আরো বলেছেন যে চলমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি যদি উন্নতি না হয় তাহলে ফ্রেশ, ফ্রি, ফেয়ার এবং ক্রিটিক্যাল যে ক্রেডিবল যে নির্বাচন সেটি নিয়ে একটা সংশয় থেকে যাবে। এর প্রেক্ষিতে বিএনপির রকিবুল ইসলাম বকুল, কেন্দ্রীয় নেতা, তিনি বলেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগে যেমনটি ছিল তার থেকে বেশ উন্নতি হয়েছে, এবং ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু তিনিও বলেছেন জনগণই আমাদেরকে নিরাপত্তা দেবে। কিছুক্ষণ আগে আমার সাথে কথা হয়েছে খুলনার 3 আসনের রিটার্নিং কর্মকর্তা ফয়সাল কাদির, তিনি বলেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং কোথাও যেন নির্বাচনের যে আচরণ বিধি সেটি লঙ্ঘন না হয় সেজন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। খুলনা থেকে আমার কাছে এই ছিল নির্বাচনের সবশেষ পরিস্থিতি। আতিয়ার, আপনাকে ধন্যবাদ। আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরাপদ করতে বিজিবিকে সব ধরনের ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বিজিবি দিবস উপলক্ষে পিলখানা সদর দপ্তরে বাহিনীতে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে 72 সদস্যকে বিভিন্ন ক্যাটাগরিতে পদক প্রদান করা হয়। এবছর 12 জনকে বর্ডার গার্ড বাংলাদেশ পদক বিজিবিএম, 24 জনকে রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক পিবিজিএম, 12 জনকে বর্ডার গার্ড বাংলাদেশ পদক সেবা বিজিবিএমএস এবং 24 জনকে রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক সেবা পিবিজিএমএস পদক দেওয়া হয়। এছাড়া অনুষ্ঠানে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের পরিবারকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা সীমান্তে মাদক পাচার ও চোরা কারবারিদের ঠেকাতে কঠোর ব্যবস্থা ও স্পর্শকাতর এলাকায় দায়িত্ব পালনে আরও সতর্ক হওয়ার নির্দেশ দেন। প্রতিবেশী দেশের সঙ্গে যোগাযোগে আরও বেশি কৌশলী হওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সেই জন্য আপনাদের যত ধরনের প্রস্তুতি নিতে হবে, আপনার প্রশিক্ষণ নিতে হবে, এবং এই নির্বাচনটা উৎসবমুখর করা আপনাদের কিন্তু একটা বড় দায়িত্ব। বাংলাদেশ থেকে কোনো অপরাধী, সন্ত্রাসী সীমান্ত দিয়ে পলায়ন করতে না পারায় সেই বিষয়ে আপনাদের কঠোর সতর্কতা অবলম্বন করতে হবে। মধ্য পৌষের শীতের তীব্রতায় কাঁপছে পুরো উত্তরাঞ্চল। চরম দুর্ভোগে শ্রমজীবীরা, বাড়ছে ঠান্ডাজনিত রোগবালাই। সোমবার পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। শীতের জেলা পঞ্চগড়ে চলছে ঘন কুয়াশার দাপট।
রাত গভীর হবার সাথে সাথে বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। হাড় কাঁপানো শীতে আয় রোজগার কমে গেছে দিন মজুরদের। খেটে খাওয়া মানুষগুলো চরম দুর্ভোগে। রংপুরে ঘন কুয়াশার চাদরে ঢেকে থাকছে পথঘাট, সূর্যের দেখা নেই। গত 6 দিন ধরে হিম শীতল বাতাসে কাবু হয়ে পড়েছে মানুষজন, পশু পাখি। সোমবার রংপুর আবহাওয়া অধিদপ্তর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে 13 ডিগ্রি সেলসিয়াস। শীতে সবচেয়ে বেশি কষ্টে গ্রামীণ জনপদের বাসিন্দারা। গরম কাপড়ের অভাবে খড় কুটা জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা অনেকের। নাটোরেও হিম শীতল বাতাস আর কনকনে ঠান্ডায় জবুথবু মানুষ। গত 2 দিন সূর্যের দেখা নেই। আশঙ্কা করা হচ্ছে শীত দীর্ঘস্থায়ী হলে শীতজনিত রোগীর সংখ্যা বাড়বে। কুড়িগ্রামে হিমেল হাওয়ার দাপটে বেড়েছে শীতের তীব্রতা। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকছে চারদিক। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 13.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। কুয়াশা ও শীতের তীব্রতায় কৃষি শ্রমিক ও খেটে খাওয়া মানুষগুলো বিপাকে। জেলার উপর বয়ে যাওয়া 16টি নদ নদী তীরবর্তী 4 শতাধিক চর ও দ্বীপচরের হতদরিদ্র মানুষগুলো বেশি দুর্ভোগে। এখানে কাজে আসছি ডেনে, খুব ঠান্ডা লাগতেছে, তাই এসে আমরা আগুন তাপতেছি। শীতের দিন তো শীত তো লাগবেই, কাজ না করলে আমরা খাবো কি? পানির কাজ তার মধ্যে। আজ 2-3 দিন সূর্য দেখা যায়নি, তাই প্রচণ্ড শীত এবং উত্তরের একটা বাতাস হচ্ছে উত্তরাঞ্চলের। এই বাতাসের কারণে শীতটা আরও বেশি মানুষকে কষ্ট দিচ্ছে। এই কয়েকদিন এত ঠান্ডা, কাজকাম করতে পারছি না, হাত পা শীতকা হয়ে আসছে, সংসারের কাজে খুব কষ্ট হচ্ছে আমাদের। এদিকে মৌসুমে প্রথমবারের মতো ঘন কুয়াশায় ঢেকে গেছে সিলেট। সকাল থেকেই সূর্যের দেখা নেই। দুপুর পর্যন্ত নগরীয় আশপাশের এলাকায় ঘন কুয়াশা ঝরছে। জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। আবহাওয়া অফিস জানিয়েছে আগামী কয়েকদিন সিলেট অঞ্চলে কুয়াশা ও শীতের তীব্রতা অব্যাহত থাকতে পারে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দুপুরে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে যাবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি আহমেদ সরোয়ার। যুক্ত হচ্ছে তার সঙ্গে। সরোয়ার, তারেক রহমান কখন নয়াপল্টনে যাবেন, সেখানকার সবশেষ অবস্থা আমাদেরকে জানাবেন। তারেক রহমান দুপুরের পরে আমাদেরকে জানিয়েছে, তার দলের প্রেস উইং থেকে আমাদেরকে জানানো হয়েছে যে দুপুরের পরে তারেক রহমান আসবেন। তবে আমরা 1টার দিকে এখানে এসেই দেখতে পেয়েছি যে তার নিরাপত্তার যে দায়িত্বে যারা আছেন তাদের পক্ষ থেকে একটা টিম এসেছে। কিছুক্ষণ আগে র্যাবের একটা টিম এসেছে, এসে এক ডগ স্কোয়াড দিয়ে পুরো বিল্ডিং তারা করেছে এবং যাবতীয় নিরাপত্তা কার্যক্রম যা কিছু আছে নিরাপত্তা নিশ্চিত করার জন্য সেই কার্যক্রমগুলো চালাচ্ছে। আপনি যদি দেখেন, এই যে দোতলায় দেখা যাচ্ছে কর্মকর্তা, তার প্রেস উইংয়ের কর্মকর্তা এবং এই বিএনপি অফিসের কর্মকর্তারা, তারা বিভিন্ন খুঁটিনাটি নির্দেশনা দিচ্ছেন। ভিতরে এখন অবশ্য দলের কেন্দ্রীয় কয়েকজন নেতা ছাড়া অন্য কাউকে আর ঢুকতে দেওয়া হচ্ছে না। আমরা আশা করছি যে 3টার দিকে হয়তো তারেক রহমান বা 3টার আগেই হয়তো তারেক রহমান এখানে এসে পৌঁছবেন। যদিও তিনি এখন গুলশান থেকে বের হননি আমরা যতটুকু জানতে পেরেছি। আপনাকে বলে রাখি, 2006 সালের পর যে 111-এর পরে তারেক রহমান নির্বাসনে চলে যাওয়ার পরে এটাই তার প্রথম দলীয় কার্যালয়ে আসা হবে। যেহেতু তিনি দেশে ছিলেন না, স্বাভাবিকভাবে তিনি আর আসেননি। 2006 সালে যে নির্বাচন হওয়ার কথা ছিল সেই নির্বাচনের কার্যক্রম পরিচালনা করার জন্যই তিনি সবশেষ এই পার্টি অফিসে এসেছিলেন। তার এই আশাকে কেন্দ্র করে পার্টি অফিস এবং তার আশপাশের এলাকার নেতাকর্মীরা আজকে জানেন যে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। আজকে ঢাকা বিভাগীয় কমিশনার এবং রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যেসব মনোনীত ধানের শীষের মনোনীত প্রার্থীরা নমিনেশন জমা দিয়েছেন, তারা অনেকে যারা জমা দিয়ে ফেলেছেন তারা এখন দলে পার্টি অফিসের সামনে এসেছেন। বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, দলের যুগ্ম মহাসচিবরাও এই মুহূর্তে পার্টির সামনে এসেছেন। কিছুক্ষণ আগে রুহুল কবির রিজভী আহমেদ, যিনি সিনিয়র যুগ্ম মহাসচিব, তিনিও পার্টি অফিসে এসেছেন। তো এই মুহূর্তে একেবারে লোকে লোকারণ্য হয়ে যাচ্ছে পার্টি অফিস। তাদের মুহুর্মুহুর স্লোগানে পুরো এলাকা উজ্জীবিত হয়ে উঠেছে। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে বেশ উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি। হয়তো কিছুক্ষণ পরে বা ঘণ্টাখানিকের মধ্যেই তারেক রহমান এসে উপস্থিত হবেন। এর মধ্যে হয়তো যত সময় যাবে তত ভিড় আরও বাড়বে, কারণ উনি যে এখানে আসবেন, আজকে সকাল থেকে আসলে এটা
প্ল্যান ছিল না, হঠাৎ দুপুরবেলা সিদ্ধান্ত হয়েছে বা জানানো হয়েছে যে উনি এখানে আসবেন। তো এই ওনার এই আসার খবর পেয়েই যারা নমিনেশন সাবমিট করতে এসছেন তারা সেখান থেকে নমিনেশন সাবমিট করে এখানে চলে আসছেন। তো এখন আস্তে আস্তে আরও ভিড় বাড়বে বলে আমরা আশা করছি। সরোয়ার, আপনাকে ধন্যবাদ। 2025 সালে অর্থনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল দুর্বল 5 ব্যাংকের একীভূতকরণ ও ট্রাম্প ঘোষিত ইউএস রেসিপ্রোকাল ট্যারিফ। আর 36 জুলাই পরবর্তী শেয়ার বাজার নিয়ে প্রত্যাশার পারদ উপরের দিকে থাকলেও চলতি বছরও হতাশার মধ্যে আটকে থেকেছে বিনিয়োগকারীরা। এর বাইরে ডলারের রেট স্থিতিশীল রাখার চাপের মধ্যে অন্তর্বর্তী সরকারের বড় চেষ্টা ছিল কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ বাড়ানো। বছরের অর্থনীতির উল্লেখযোগ্য ঘটনাগুলো নিয়ে আরও জানাচ্ছেন গোলাম ময়নুল হাসান। বিগত আওয়ামী লীগ সরকারের 15 বছরে ব্যাংক দখল, লুটপাট ও অর্থ পাচারে কার্যত নড়বড়ে হয়ে পড়ে ব্যাংকিং খাত। চরম অনিয়ম ও অব্যবস্থাপনায় ব্যাংকগুলোর বিতরণকৃত ঋণের 1/3 বেশি এখন খেলাপি, যার পরিমাণ 6,40,000 কোটি টাকা। খেলাপি ঋণে এমন চিত্র যুদ্ধ বিধ্বস্ত দেশেও দেখা যায় না। ফাইন্যান্সিয়াল আউটলুক ভালো না হয় সেই ব্যাংকের টাকা রিশিডিউল করে কোনো লাভ নেই। খেলাপি ঋণে ভারে এখনো অস্তিত্ব সংকটে অনেক ব্যাংক। এর মধ্যে দুর্বল 5 ব্যাংক একীভূতকরণের বিষয়টি আলোচনায় ছিল বছর জুড়ে, কারণ জমানো অর্থ ফেরত পাওয়ার আশায় রয়েছেন 5 ব্যাংকের আমানতকারীরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে গত এপ্রিলে ইউএস ট্যারিফ ঘোষণা করেন। সেখানে বাংলাদেশি পণ্যের উপর প্রথমে 37% ও পরে তা কিছুটা কমিয়ে 35% আরোপ করে, যা বাংলাদেশের পোশাক খাত তথা দেশের অর্থনীতির জন্য বড় ধাক্কা হিসেবে আবির্ভূত হয়। তবে শেষ পর্যন্ত আগস্টে শুল্ক 20% নামিয়ে আনতে সক্ষম হয় অন্তর্বর্তী সরকার। এদিকে দেশের দীর্ঘদিনের বিনিয়োগ খরা কমাতে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ গত এপ্রিলে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের আয়োজন করে, যদিও তাতে প্রত্যাশিত ফল আসেনি, কারণ এখনো বিনিয়োগকারীরা তাকিয়ে আছেন নির্বাচিত সরকারের দিকে। আমার কাছে মনে হয়েছে যে মনিটারি পলিসি বা কেন্দ্রীয় ব্যাংকের কিছু সক্রিয় উদ্যোগ চোখে পড়েছে এই সমস্ত সংস্কারগুলোর ক্ষেত্রে, কিন্তু অন্যান্য যে বিষয়গুলোতে সংস্কার প্রত্যাশিত ছিল সেই জায়গাগুলোতে আমরা বড় রকমের সংস্কার দিই। বা মূল্যস্ফীতির পিছনে যে একটা বড় কারণ বা মুদ্রাস্ফীতির বাইরে অর্থাৎ বাজারের ক্ষেত্রে বিভিন্ন ধরনের এজেন্টসদের ভূমিকা এবং তারা বাজারকে নিয়ন্ত্রণ করার যে ভূমিকা, সেই জায়গায় বাণিজ্য মন্ত্রণালয়ের যে ভূমিকাটি আমরা প্রত্যাশা করেছিলাম সেটিও আসলে আমরা এবছরে দেখতে পাইনি। বছর জুড়ে ডলারের দাম ঘুরে ফিরে 122 থেকে 123 টাকার মধ্যে ঘুরপাক খেয়েছে, আর প্রতি মাসে প্রবাসী আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যা ব্যাংকিং খাত বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় বড় স্বস্তি এনে দিয়েছে। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। ঋণ খেলাপির তালিকা থেকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার নাম বাদ দেওয়ার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। এর ফলে নির্বাচন করতে তার আর কোনো বাধা নেই। সোমবার বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের চেম্বার আদালত এ আদেশ দেন। ক্রেডিট ইনফরমেশন ব্যুরো সিআইবি ঋণ খেলাপির তালিকা থেকে নাম কাটানোর জন্য হাইকোর্টে আবেদন করেছিলেন মাহমুদুর রহমান মান্না। গত বুধবার হাইকোর্ট সে আবেদন খারিজ করায় তার ভোটের পথ আটকে যায়। সে আদেশের বিরুদ্ধে মান্না আপিল বিভাগের চেম্বার আদালতে গিয়েছিলেন। আবেদন শুনে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হক হাইকোর্টের আদেশ 8 সপ্তাহের জন্য স্থগিত করে দিয়েছেন। সেই সঙ্গে সিআইবির তালিকায় মান্নার নামও স্থগিত করা হয়েছে। এর ফলে মান্নার নির্বাচন করতে কোনো বাধা থাকলো না বলে জানিয়েছেন তার আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। সারা দেশে নমিনেশন দাখিল উৎসব, শেষ সময় বিকেল 5টা। ঢাকায় তারেক রহমানের পক্ষে জমা দিলেন বিএনপি নেতারা। সুষ্ঠু নির্বাচনে ভূমিকা রাখতে বিজেপিকে নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার, বললেন ঠেকাতে হবে সীমান্ত দিয়ে অপরাধীদের পালিয়ে যাওয়া। শীতে কাঁপছে উত্তরাঞ্চল, চরম দুর্ভোগে গ্রামীণ জনপদের খেটে খাওয়া মানুষ, বাড়ছে ঠান্ডা জনিত রোগী। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টা। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।